নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে কাল ভৈরবীর মূর্তি। ওনার জন্ম 1916 সালের 23শে মার্চ ও প্রয়াণ 1981 সালের 20শে জানুয়ারি। 1949 সালের চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। 1972 সালের মতিলাল পুরস্কার এবং 1976 সালের তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন। তার লেখা শিশুদের জন্য বিখ্যাত বই হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। এছাড়াও তিনি লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে কাল ভৈরবীর মূর্তি। একেবারেই আচমকা। তাও নয় জানতাম কোনো বড় শহরে বদলি করলে এক কথা ছিল, আফসোস করারও তখন আর বিশেষ কিছু থাকতো না। কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলোর। হ্যাঁ, অন্ধ্রদেশে ইংরেজ আমলে এই নামটাই ছিল। এখন স্বাধীনতার পর এই নামটা বদলি হয়ে এলরু হয়েছে। একটা ভালো কথা যে বিয়ে থা কিছু করিনি, তাই বউ ছেলেপুলেরও কোনো বালাই নেই, একেবারে ঝাড়া হাত পা। কাজেই তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন। এর জায়গাতেই আমি বদলি হচ্ছি। ইনি যাচ্ছেন কোয়েম্বাটুর। এনাকেই আমি একটা আস্থানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুই জায়গা, কিছুই জানি না। আরে অন্তত মাথা গোজার একটা জায়গা থাকা তো দরকার নাকি? করমর্দন পরস্পরের সঙ্গে কুশল জিজ্ঞাসার পর একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা আমার থাকার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্তভাবে হেসে উত্তর দিয়েছিলেন, না না, চিন্তার কোনো কারণ নেই। আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার নিজের রান্না করার অভ্যাস আছে তো? বিশেষ কোনো অসুবিধা নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল। এখানকার রান্না খেতে আপনাদের মানে ওই বাঙালিদের হয়তো অসুবিধা হবে। আর সবই নারকেল তেলে রান্না কিনা। আর কিছু বললাম না। অদৃষ্টে যে দুর্ভোগ আছে তা আমি বেশ হাড়ে হাড়েই বুঝতে পারছি। কিন্তু এরই মাঝে বাড়িটা আমার বেশ পছন্দ হলো। চারিপাশে একটা ছোট্ট বাগানও আছে, নারকোল আর কিছু আম গাছও আছে। হ্যাঁ, এরই মাঝে একটা রান্না করার লোকও হয়ে গেল। নাম তার শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে, মাছ মাংস ডিম কিচ্ছু ছোবে না। সেগুলো আমাকেই করে নিতে হবে। রামকৃষ্ণ যাবার সময় একটা জিনিস দিয়ে গেল, একটা টেরাকোটার মূর্তি। রংটা তার লাল। প্রথমে আমি ভেবেছিলাম এটা নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম জানেন, না, এটা নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি হলেও এর মুখ চোখার চেহারা বীভৎস। চারিদিকে আগুনের লেলিহা শিখা। আমি ভালো করে মূর্তিটা দেখছি, তখনই হঠাৎ রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি। রোজ শুতে যাবার আগে ওই মূর্তিকে প্রণাম করে শুতে গেলে মঙ্গল হবে, আর অবহেলা করলে অশুভ। এইসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা কিছুটা কম। বরং বলতে পারেন আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিচ্ছু মানি না। তবু রামকৃষ্ণর মুখের ওপর আমি কিছু বলিনি।
আসলে বলতে পারিনি, তাই মূর্তিটা নিয়ে আল্লাহর উপর রেখে দিলাম। এলুরুর চারিপাশেই আমাদের ক্ষেত। আমার কাজ হলো তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিশোধক কি হবে, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির জন্য উপযুক্ত করা যায়, এইসব বিষয়ে নির্দেশ প্রদান করা, ওই আর কি। অনেকদিনই আমাকে গ্রাম অঞ্চলে কাটাতে হতো। তখন শঙ্করণী বাড়ির তদারকি করত। একেবারে নিস্তরঙ্গ জীবন। ওহ, সংস্কৃতির কোথাও ছিটে ফোটা নেই। কি আর করা যাবে, কটা লোকই আর জীবন আর জীবিকাকে মেলাতে পারে? হ্যাঁ, যাকে মাস খানেক পর একটু মুশকিলে পড়লাম। শঙ্করণ এলো না। এই সময় বর্ষার প্রকোপ, চারিপাশে ম্যালেরিয়া। দিন 15 একেবারে বিছানা থেকে উঠতে দেবে না। নিরুপায়, তাই নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হলো। কাজও বিশেষ নেই, তাই 8টার মধ্যেই শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপে প্রায় জলসার আবহাওয়া সৃষ্টি করেছে। শোয়া মাত্রই চোখে ঘুম এলো। রাত তখন কত খেয়াল নেই। হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। মশারিতে আগুন দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য, এ কি করে হলো? বেড সুইচও নেই। ঘরের আলো বন্ধ করেই আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমাতে পারি না। ভীষণ বিপদে পড়লাম। মশারির চারিদিকে আগুন জ্বলে উঠেছে। লাইলনের মশারি, নামবারও কোনো পথ নেই। আগুনের তাপে আমার শরীরটাকে ঝলসে দিচ্ছে। চেঁচাবারও শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর চেঁচিয়েও তো কোনো লাভ নেই। সবচেয়ে কাছের বাড়িটাও প্রায় 1/2 মাইল দূরে। বিদেশে এসে কিভাবে পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। কিন্তু একটু এগিয়ে গিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পেছনে একটা বিরাট মূর্তি। শুধু বিরাট নয়, বিকটও। কাল ভৈরবীর মূর্তি। দুটো চোখে অগ্নিপিণ্ডের ঠেলায়, দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি। দুটো চোখকে ভালো করে রগড়ে নিলাম। না, একই দৃশ্য। কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর বসে থাকা আর সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুনটা যেন মিলিয়ে গেল। কাল ভৈরবীর মূর্তিটা উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড। একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আনলার দিকে নিয়ে গেল। আনলার কাছে গিয়ে অবাক হলাম। কাল ভৈরবীর মূর্তিটা সেখানে নেই। শঙ্করণ মূর্তিটাকে আনলার উপর একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সেই মূর্তিটার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে বিড়বিড় করে সে মন্ত্র পড়ছে। আমি নিজে সব মানি না, কিন্তু কারোর ধর্মবিশ্বাসে বাধা দিতেও চাই না। পেছন ফিরে দেখলাম মশারিটা স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্নটুকু কোথাও নেই। নিজের উপর রাগ হলো। নিশ্চয়ই একটা বিশ্রী স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়াটা নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে আবার শুতে গেলাম। ভোরের দিকে আবার সেই একই কাণ্ড। এবার কাল ভৈরবীর মূর্তিটার দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি আবারও পুড়ছে। আবারও আমি আগের মতো নিচে লাফ দিতেই সব স্বাভাবিক। আর বিছানায় যাইনি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপ করে বসে রইলাম। শেষ রাতের দিকে বৃষ্টিও থেমে গিয়েছে। আকাশ পরিষ্কার, ছাড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। সকালবেলা শঙ্করণ এসে হাজির। জ্বর আর নেই, তবে চেহারাটা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করণকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণাটা খারাপ হবে, ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করণ,
বলছি সেই কাল ভৈরবীর মূর্তিটা কোথায় আছে জানো? কাল ভৈরবীর মূর্তি? কেন, ওই তাকটার উপর নেই? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাকটা খালি, মূর্তিটা আর সেখানে আর নেই। লক্ষ্য করলাম শঙ্করের মুখটা পাংশু, নিরক্ত হয়ে গিয়েছে। এদিকে ওদিকে এসে খুঁজতে লাগলো। তাহলে কোথায় গেল? আপনি ফেলে টেলে দেননি তো মশাই? আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করনের মোটেও শ্রদ্ধা ছিল না। সে আমার অবস্থা দেখে হয়তো কিছু অনুমান করেছে। আমি তাই বলেই বসলাম, মূর্তিটার সম্বন্ধে আমি তো কোনো খোঁজ রাখি না, তুমি তো দেখাশোনা কর। শঙ্করনের আমার কথার উত্তর দেওয়ার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটাকে খুঁজছে। আলমারিটাকে সরিয়েই সে চেঁচিয়ে উঠল, এই তো, এইখানে পড়ে রয়েছে। দেখলাম দুটো জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন তাকে অতি সন্তর্পণেই তুলে নিল। একটু রুক্ষ কণ্ঠে শঙ্করন বলল, এটা এখানে কে বললো বলুন তো? উত্তর দেবার আর কোনো প্রয়োজন মনে করলাম না, তাই একটু চুপ করেই রইলাম। শঙ্কর মূর্তিটাকে তুলে নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনর্প্রতিষ্ঠা করল। একটু নতজানু হয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করল। মাসখানেক একইভাবেই গেল, আর কোনো উপদ্রব নেই। হঠাৎ একদিন কলকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত যে শুধু আমার মামুলি বন্ধু তা নয়, কলেজে আমরা ভিন্ন হৃদয়ের ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড় কলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাসের ছুটিতে সে কলকাতায় এসেছে। এসে তার কিছু ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে এসে মাসখানেকের জন্য সে থাকবে। তার এই প্রস্তাবটা আমার খুব ভালোই লাগলো। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতন ভালো বন্ধু পাশে থাকলে সময়টা বেশ ভালোই কাটবে। তাই পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে সে এসে হাজির। তাই এলেরু স্টেশন থেকে ট্যাক্সি করে তাকে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সবকিছুতেই তার একটা দারুণ উৎসাহ, যেন বিন্দুতে সিন্ধুর স্পর্শ লেগেছে। বাহ, এই যে একেবারে বাগান বাড়ি রে। শহর অথচ শহরের গোলমাল নেই, বেশ আছিস। চা খেতে খেতেই হঠাৎ তার চোখ সেই মূর্তিটার দিকে গেল। জিজ্ঞাসা করলো, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চাটা শেষ করে অসিত সেই মূর্তিটার কাছে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল, তা বাড়ির মধ্যে এই কিম্ভূত কিমাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটাকে রোজ পুজো করে, তাই আর কি সরায়নি। নইলে ওই মূর্তিটা আমার মোটেও পছন্দসই নয়। শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়িতে নিয়ে যাক না, কিংবা রান্নাঘরে বা তার কাজের জায়গায় রাখুক। তোকে তো আমি নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পূজার বিরোধী। কিছু বললাম না, কি বার বলবো। অসিত তো আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটাই তার শোবার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। 2টো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছু গল্প গুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্পের আলোতেই টোবাকো কিউরিন সম্বন্ধে একটা বই পড়ছিলাম। তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। তবে পাশের ঘরে দুপদাপ শব্দ হচ্ছে। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে নাকি। তারপর ভাবলাম, ডাকাত পড়লে তাকে তো এই ঘরের মধ্যে দিয়ে যেতে হবে। পাশের ঘরে ঢোকবার তো আর কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে, অথচ অসিতের কোনো শব্দই নেই। তবে কি কোনো বিপদ ঘটল? উঠে পড়লাম। দরজাটার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটাকে ভিজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল।
শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে, অথচ আজ গুমুট, বাতাস একেবারেই নেই। বার কয়েক চেঁচালাম, অসিত, 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 অসিত। কোনো উত্তর নেই। বাইরের চাঁদের আলো জানালাটা দিয়ে অসিতের বিছানার উপর এসে পড়েছে। অস্পষ্ট অসিতের কাঠামোটা দেখা গেল, সে শুয়ে রয়েছে। আমার সন্দেহ হলো বাড়িটা ভুতুরে নয় তো। শব্দটা তাহলে আসছে কোথা থেকে? কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম। তারপর এক সময় কখন ঘুমিয়ে পড়েছি। অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই অসিত বলল, হ্যাঁ, না ভাই, দুবেলা মাসে আর সহ্য হচ্ছে না, পেট গরম হয়, রাত্রে যা সব স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেছো? আর বলিস কেন, কাল মাঝরাতে দুবদাপ শব্দ, একবার লোক হাতে ত্রিশূল নিয়ে না আমার বিছানা ঘিরে প্রলয় নাচ নেচে চলেছে। যেখানেই পা ফেলছে সেখানেই আগুন জ্বলে উঠছে, আর এ মজা সেই আগুনের আঁচ লাগছে আমার সারা দেহে। উঠবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। অসিতের দিকে দেখলাম, তার চেহারা অত্যন্ত ক্লান্ত ও বিশ্রান্ত। কাল ভৈরবীর মূর্তিটার কথা বলতে গিয়েও বললাম না। চা পান শেষ করে আমি আমার শোয়ার ঘরে তাকের বাঁ পাশে গিয়ে আবার চমকে উঠলাম। তাকটা খালি, মূর্তিটা নেই। সর্বনাশ! মূর্তিটা আবার কোথায় গেল? আনলা, সুটকেস, জিনিসপত্র সরিয়ে খুঁজতে লাগলাম। মূর্তিটা কোথাও নেই। এমন সময় শঙ্করন ঘরে ঢুকলো। উস্কো খুস্কো চুল, মলিন মুখ, উদ্ভ্রান্তের মতন তার দৃষ্টি। হাতে তার কাল ভৈরবীর মূর্তি। শঙ্করন কাল ভৈরবীর মূর্তিটাকে তুলে ধরে দেখিয়ে বলল, স্যার, আমার এখানে কাজ করতে একদম পোষাচ্ছে না, আপনি আমাকে এক্ষুনি ছুটি দিয়ে দিন। কেন শঙ্করন, আবার কি হলো? এই মূর্তিটাকে রান্নাঘরের ওই ময়লা ফেলার ঝুড়িতে ফেলে রেখেছিল। হ্যাঁ, আপনারা আমিষ ভোজি, বিধর্মী, ঠাকুর দেবতা হয়তো আপনারা মানেন না, কিন্তু এই কাল ভৈরবী একেবারেই জাগ্রত দেবতা, এটা জেনে রাখবেন। কাউকে রেহাই দেবে না, কাউকে রেহাই দেবে না। শঙ্করন চলে গেলে আমি খুব মুশকিলে পড়ব, তাই বিস্মিত সুরেই প্রশ্ন করলাম, এই মূর্তিটাকে এখান থেকে সরালো কে? কে সরালো তা শঙ্করন বেশ ভালো করেই জানত। সে সরাসরি কোনো লুকোচুরি না করেই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে বলল, আর কে? ওই সাহেব, এই আপনার বন্ধু। ঠাকুর দেবতাকে নিয়ে খেলা করতে একদম বারণ করে দেবেন, এই বলে দিলুন, নইলে কিন্তু সর্বনাশ হবে। সাবধান করে গেলাম আমি। ঠিক আছে, তুমি কাজ করো, গিয়ে যাও, আমি অসিতকে বলে দেব। শঙ্করন চলে গেল। সেই দিন বিকালে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম। চিন্তাভাবনার দিক দিয়ে আমার আর অসিতের কোনো অমিল ছিল না। দুজনেই একই চিন্তাধারায় বিশ্বাসী, সেই কলেজের সময় থেকেই। একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না। সেই রাতের স্বপ্নের সঙ্গে এই কাল ভৈরবীর মূর্তির যে কোনো যোগাযোগ আছে তা আমি মনে করি না। কিন্তু শঙ্করনের ধর্মবিশ্বাসে আঘাত আনলে সে হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বিদেশ বিভূই জায়গায় আমি কিন্তু তখন বেশ বিপদে পড়ব। তাই অসিতকে বললাম, অসিত, আমার একটা কথা শুনবি? হ্যাঁ, বল না। তুই তো আর দিন দুয়েক আছিস, এর মধ্যে কাল ভৈরবীর মূর্তিটাকে নিয়ে আর কোনো গোলমাল করিস না ভাই। অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি আবারও বললাম, দেখ, এদেশের লোকেরা না খুবই ধার্মিক হয়, এই অনেকটা বলতে পারিস ওই আমাদের দেশের লোকেদের মতন। পাথরের মূর্তি, গাছপালা, এই সব কিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজে এরা আনন্দ পায়। দেখ, ওই কাল ভৈরবীর মূর্তিটাকে তুই আর অবহেলা করিস না, না হলে না শঙ্করন আমাকে ছেড়ে চলে যাবে।
তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না। আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস? তোর এমন অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। সেই রকম হলে কলকাতা থেকে একটা লোক নিয়ে আয়। নিজের চিন্তার স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না। তুই পাগল হয়েছিস অসিত? কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায়? আর বেশি টাকা লোভ দেখিয়ে নিয়ে এলেও তো সে কিছুদিন পরই পালাবে। তাছাড়া এদেশের লোকেরাই আমাকে বয়কট করবে। সংকরণের মারফত কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে। তখন আমার কি হবে বলতো? ঠিক আছে, তোর কথাটা আমি শুনে রাখলাম। অসিত খুব চাপা সুরে এই কথাগুলো বলল, কিন্তু তার মুখ চোখ আর চেহারাটা আমার মোটেও ভালো লাগলো না। কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এইভাবেই সে দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে ধরে, আর তার কপালে বাড়তি রেখা পড়ে। আর কোনো কথা হলো না। দুজনেই বাড়ি ফিরে এলাম। মনে পড়ে গেল কলেজের জীবনে দুজনে চারবাকের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নস্যাৎ করার চেষ্টা করেছি। ঈশ্বর নেই, বা আছে শুধু প্রকৃতি। এই প্রকৃতির সাক্ষরতাই আমরা দেখতে পাই। পরের দিন মাইল চারেক দূরে একটা গ্রামের মধ্যে যেতে হয়েছিল। সেখানে বেশ কিছু তামাকের গুদামও ছিল। কিভাবে তামাক সেই গুদামের মধ্যে রাখা হয়েছে তা দেখেই একটা রিপোর্ট দাখিল করতে হবে। টিফিন ক্যারিয়ারে করে ভাত আর তরকারি নিয়ে গিয়েছিলাম। মধ্যাহ্ন ভোজনে কোনো অসুবিধাই হবে না। সেই সঙ্গে ব্যবসাদারেদের দেওয়া কলা আর ডাব তো খেয়েইছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি। হঠাৎই পেছন থেকে একটা কাতর স্বর। চমকে মুখ ফিরিয়ে দেখি সাইকেল হাতে করে শঙ্করণ দাঁড়িয়ে। কাগজের মতন মুখের রং, দু চোখ বিস্ফারিত। খুব জোরে সাইকেল ছুটিয়ে আসার জন্যই রীতিমতো হাঁপাচ্ছে। ছুটে তার কাছে গেলাম। কি হয়েছে? হাঁপাচ্ছ কেন তুমি? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আপনার বন্ধু খুব অসুস্থ। কি অসুখ? কেন, জ্বরটা হয়েছে নাকি? জিজ্ঞাসা করতে গিয়ে দেখি শঙ্করণ নেই। খবরটা দিয়েই সে সাইকেলে করে রওনা হয়ে গিয়েছে। অগত্যার কি করব, লোকেদেরকে বলে আমি সাইকেল ছুটিয়ে দিলাম। যেতে যেতে মনে হলো শঙ্করণের যেরকম চেহারা দেখলাম তাতে মনে হচ্ছে অসিতের খুব গুরুতর অসুখ। অসিতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে বলে আমার তো জানা ছিল না। বরং অসিতকে তো আমি খুব স্বাস্থ্যবান বলেই জানতাম। এখানে এসে কি ম্যালেরিয়ার কবলে পড়ল? দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠোনের সামনে লোকের ভিড়। অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। অসিতের কোনো খারাপ কিছু হলো না তো? আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল। একজন এসে আমার সাইকেলটাকে ধরল। উঠোনের একপাশেই একটা ঘর ছিল, ইটের দেওয়াল, টালির ছাদ। শুনেছিলাম অনেককাল আগে বাড়িওয়ালা যখন এই বাড়িতে থাকতেন তখন সেই ভদ্রলোকের দু একটা গরু ছিল, তাই ওটা গোয়ালঘর হিসাবেই ব্যবহৃত হতো। তারপর থেকেই খালি পড়ে আছে। সেই গোয়ালঘরের সামনেই জমাট ভিড়। আমাকে দেখেই লোকেরা সরে রাস্তা করে দিল। একটু উঁকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে পাশের লোকটার উপর ভর দিয়ে টাল সামলালাম। চোখের সামনে নাটকীয় দৃশ্য। মেঝের ওপর অসিত চিত হয়ে শুয়ে, অস্বাভাবিক যন্ত্রণায় তার চোখ দুটো বিস্ফারিত, সারা শরীর কুঞ্চিত। বুকের মাঝখানে সেই কাল ভৈরবীর মূর্তি। মূর্তির চারিপাশের অগ্নিশিখা কাঁকড়ার দ্বারের রূপ নিয়ে বুকের মাংসকে কুড়ে কুড়ে ফেলছে। লোকেদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে কাল ভৈরবীর মূর্তিটাকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু না, সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের উপর চেপে বসেছে। আমি আবার টেনে ফেলে দেওয়ার চেষ্টা করতেই একটা প্রচন্ড ধাক্কায় চৌকাটের ওপর ছিটকে পড়লাম। মূর্তিটা যেন ধীরে ধীরে অসিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো। সম্ভবত
অচেতন হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম সব শেষ। অসিতের দেহ নিস্পন্দন, দুটি চোখ বিভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। কাল ভৈরবীর মূর্তিটা কোথাও নেই। অসিতের বুকের ওপর যেখানে সেটা ছিল সেখানকার রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে। সমবেত লোকেরা হাততালি দিতে দিতে নাচ গান শুরু করে দিল। শঙ্করনের সাহায্যেই নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম, দুর্ঘটনায় মৃত্যু। এছাড়া আর কি বা বলবো। শঙ্করন দারোগাকে এজাহাত দেওয়ার সময় ব্যাপারটা জানতে পারলাম। শঙ্করন অসিতকে বোঝাতে গিয়েছিল কাল ভৈরবী জাগ্রত দেবতা, এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে। কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল, ছুটে গিয়ে কাল ভৈরবীর মূর্তিটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতেও বিরত না হয়ে মূর্তিটায় লাথি মেরেছিল। সেটা ছিটকে গিয়ে গোয়াল ঘরের মধ্যে গিয়ে পড়েছিল। অসিত গোয়াল ঘরে ঢুকেছিল। বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটাকে ভেঙে চুরমার করে দেবে। তারপরে সেই হতভাগ্য শঙ্করন অসিতের সেই আর্তনাদ শুনতে পেয়েছিল। চোখের সামনেই সেই বিভৎস দৃশ্য দেখেছিল। কি আশ্চর্য! দারোগা সব কথাই বিশ্বাস করল, লিখে নিতেও কোনো দ্বিধাবোধ করেনি। দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুবই স্বাভাবিক। অসিতের শেষ কাজ শেষ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল। ক্লান্ত দেহ, বিষণ্ণ মন, চিন্তা করার ক্ষমতাও যেন লোপ পেয়ে গেছে। তালা খুলে ঘরে পা দিতেই চমকে উঠলাম। তাকের ওপরে সেই কাল ভৈরবীর মূর্তি। বন্ধ ঘরের মধ্যে কি করেই বা এলো এই মূর্তিটা? কে রাখলো? অসিতের দেহের অভ্যন্তরের মধ্যে থেকে এই মূর্তিটা বেরোলোই বা কি করে?